শুভ সন্ধ্যা সকলকে। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। অর্থাৎ ভারতকে ভেঙে ভাগ করা হয়েছে, তাই তো? তার আগে কি রয়েছে? ভারত একটা দেশ বা একটা রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে তাহলে একটা ভাবনা কিন্তু রয়েছে। রাষ্ট্র কি? রাষ্ট্র ডেফিনেটলি একটা ভাবনা। সেই ভাবনা তৈরি হয় কিন্তু একটা আদর্শকে নিয়ে। এই যে ভারতবর্ষ 1947 সালের আগে দীর্ঘ 200 বছর ব্রিটিশদের আন্ডারে বা তাদের আন্ডারে আমরা ছিলাম। তারও আগে আমরা দেখেছি কখনো শক, কখনো মুঘল, কখনো পাঠান, কখনো তুর্কি, তাদের হাতে আমরা শাসিত হয়েছি। তারা নিজেদের প্রয়োজনে, নিজেদের আখের গুছাতে আমাদেরকে নানা সময়ে নানাভাবে শোষণ করেছে, শাসন করেছে, ইত্যাদি ইত্যাদি। কেউ ভালো চেয়েছে, কেউ ভালো চায়নি, কেউ সুশাসক হিসেবে পরিচিত, কেউ কুশাসক হিসেবে পরিচিত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1947 সালের আগে একটা সময়, যে সময়টাতে যে মসনদে বসতো বা বসতেন, তিনি তার মতো করেই কিন্তু তার এই সাম্রাজ্যটাকে শাসন করতেন এবং শোষণ করতেন। সেখানে বলবার কেউ ছিল না। তাহলে সেই পদ্ধতিটা কি ছিল? না, সেটা ছিল রাজতান্ত্রিক একটা শাসন প্রণালী। আর বর্তমান 1947 সালের পরে, অর্থাৎ 1950-এর পরে যে সাধারণ নির্বাচন হয়, তারপরে আমরা যে ভারতবর্ষকে দেখি সেইটা হচ্ছে গণতান্ত্রিক ভারতবর্ষ। তার মানে একটা ডিফারেন্স আমরা পাচ্ছি। আবার যদি আমি বলি যে বাংলাদেশে একটি মানুষ একটা সময় ছিল ভারতবর্ষের অধীন, তার পরবর্তীকালে পাকিস্তানের অধীন এবং তারপরে বাংলাদেশের অধীন। অর্থাৎ একই জায়গাতে দাঁড়িয়ে একজন মানুষ কখনো ভারতবাসী, কখনো পাকিস্তানি, আবার কখনো বাংলাদেশি। এই তিনটে তার নাগরিকত্ব কিন্তু তার সেই যে বাড়িটা রয়েছে সেই বাড়ি থেকে না সরেও তিনটি দেশের নাগরিকত্ব তিনি পেয়েছেন। তা এরকম করে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে একটা দেশ নামক একটা উদ্ভট একটা জিনিস চলে আসে। আর তারপরে আমরা দেশ দেশ বলে একটা যে ইমোশন, সেই ইমোশনকে আমরা তৈরি করে নিই এবং তৈরি করার পরে আমরা দেখি সেই দেশ কখনো ভাঙে বা কখনো গড়ে। তো এইভাবে করে সারা পৃথিবী চলে যাচ্ছে। আজকে সারা পৃথিবীতে প্রায় 800 কোটি জনতা। এই তার মানে কি? এই নির্দিষ্ট একটা ভূখণ্ডকে কেন্দ্র করে এক একটা দেশ তৈরি হয়েছে। আর সর্বোপরি অনেকগুলো দেশকে নিয়ে একটা মহাদেশ তৈরি হয়েছে এবং অনেক মহাদেশ নিয়ে একটা আস্ত পৃথিবী তৈরি হয়েছে। তার মানে এখানে আমরা যে জায়গাটা আমি বললাম, একটা হচ্ছে স্বাধীনতার পূর্বের অবস্থা আর স্বাধীনতার পরের অবস্থা। এই যে গণতান্ত্রিক একটা দেশ, তার মানে গণতন্ত্র একটা ভাবনা। সেই ভাবনাটা কোথা থেকে এলো? সেই ভাবনাটা এলো, আমরা যদি ভালো করে লক্ষ্য করি ইউরোপের ইতিহাস, আমরা খুব স্বভাবতই দেখতে পাবো আমাদের ভারতবর্ষের যে ইতিহাস, সেখানে যে মিডিভাল এরা বা মধ্য যুগ, সেটা অনেক এক্সটেন্ড হয়েছে, দীর্ঘস্থায়ী হয়েছে, যার ফলে আমাদের দেশে আধুনিকতা আসতে কিন্তু দেরি হয়েছে। আর তার সুযোগ নিয়েছে কারা? ইংরেজরা। কিন্তু ইউরোপে মধ্যযুগটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়ে আধুনিকতার ছোঁয়া পেয়ে তারা খুব তাড়াতাড়ি নিজেদের প্রযুক্তিগতভাবে উন্নত করতে শুরু করে দিল। তারপরে ধীরে ধীরে সারা পৃথিবীতে যেখানে যেখানে আধুনিকতা পৌঁছায়নি বা যেখানে যেখানে তাদের মনে হয়েছে যে এই এই জায়গাগুলো আমাদের কবজা করা সম্ভব, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, আমেরিকার বিভিন্ন ছোট ছোট দেশগুলোতে, তো সেই সমস্ত জায়গা তারা বিভিন্নভাবে অকুপাই করেছে, ক্যাপচার করেছে এবং তাদের শাসন শোষণ দুটোই করেছে। কারণ শোষণ যদি না করা যায় তাহলে তাদের বেশি দিন শাসন করা যায় না। এটা ইংরেজরা কখন বুঝলো? না, আমেরিকাতে যখন শিক্ষায় স্বাধীনতাটা দিল সবাইকে। এখানে একটা বুঝতে হবে, সারা পৃথিবীতে জাগরিত করে দেয় আমেরিকান রেভলিউশন এবং ইউরোপে হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। গণতন্ত্র নামক যে জিনিসটি আজকের দিনে আমরা জানি, সেই জিনিসটি এসেছে সেখান থেকেই। তো তার আগে দুটো আমি তো ফ্ল্যাশব্যাকে চলে যাব। আমরা জানি অ্যারিস্টটলের কথা। অ্যারিস্টটলকে এই রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। রাষ্ট্র সম্পর্কে যে বিভিন্ন ধারণা তিনি সেখানে দিয়ে গেছেন। তাছাড়া আমাদের কৌটিল্য বলে যে অর্থশাস্ত্র লিখেছেন, হ্যাঁ, তিনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তার অর্থশাস্ত্র বই, একটা রাষ্ট্র কেমন করে হওয়া উচিত, তার পরিকাঠামো কেমন হওয়া উচিত ইত্যাদি। তার আগে আমাদের দেশে সব থেকে পুরাতন যিনি এই রাষ্ট্রবিদ বলতে পারি আমরা খানিকটা, তিনি হচ্ছে মনু।
তার মনুস্মৃতিতে লিখেছেন আর কি এই রাষ্ট্র ভাবনা সম্পর্কে। তো যাই হোক, প্রত্যেকটা কন্টিনেন্টেই আলাদা আলাদা এইরকম মনীষী বা মহান ব্যক্তি তারা আবির্ভূত হয়েছেন এবং এসে নানা রকম ভাবনা দিয়েছেন। তো এই যে আমরা ইউরোপের ইতিহাস, ইউরোপও কিন্তু একসময় সভ্য ছিল না। আমরা দেখেছি ধীরে ধীরে মানে যখন কালের পরিবর্তন হয়েছে বা ক্রমাগত এগিয়ে চলেছে, সেই ক্রমবর্ধমান সেই ধারাতে আস্তে আস্তে ইউরোপ সভ্য হয়েছে এবং নিজেদের শিক্ষিত করে তুলেছে। তো সেই দৌড়ে আমরা দেখেছিলাম যে ইউরোপে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল, সেখানে বাস্তিল দুর্গের পতন বিশাল বড় একটা আমাদের কাছে ইতিহাস, যে বাস্তিল দুর্গের পতন হয়। তারপরে শুধুমাত্র ইউরোপেই যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তাই নয়, এই যে আন্দোলনটা ছিল ফ্রেঞ্চ রেভলিউশন যেটাকে বলি বা ফরাসি বিপ্লব, এখানে স্বাধীনতা, সাম্য, মৈত্রী এইটাই ছিল তাদের স্লোগান, তাদের মোটো। আমরা চাই এটা, আমরা আর রাজতন্ত্র চাই না। হ্যাঁ, যখন রাজা বলছেন যে যখন সমস্ত জনতা রাজার ইয়ের পাশে, রাজ্যের যে রাজার যে কি বলে রাজপ্রাসাদ, সেই প্রাসাদের সামনে গিয়ে প্রত্যেকে আন্দোলন করছে, রাজা জিজ্ঞেস করছেন এরা কি চায়, তখন ওরা বলছে আমরা স্বাধীনতা চাই, আমরা সাম্য চাই, আমরা মৈত্রী চাই, আমাদের রাজতন্ত্র চাই না, আমরা গণতন্ত্র চাই। এমন একটা কনসেপ্ট যেটা পরবর্তীকালে কার্ল মার্কস বলেছিলেন, ফর দ্য পিপল বাই দ্য পিপল, অর্থাৎ মানুষের জন্য, মানুষের দ্বারা গঠিত কোনো সরকার যে মানুষের কথা বলবে। তার আগে রাজতন্ত্র যখন ছিল সেই সময় রাজা রাজার মতো করে দেশকে চালাতেন, সেখানে সাধারণ মানুষের কথা ভাবা হতো না। হতো না সম্পূর্ণ ভুল হবে, হতো কিন্তু সম্পূর্ণ হতো না। অর্থাৎ দেশের হিতের জন্য, জনগণের হিতের জন্য যতটা ভাবা প্রয়োজন ততটা হয়তো সেই সময় ভাবনাটা হতো না। তো ফ্রেঞ্চ রেভলিউশন ইউরোপে একটা বিপ্লব এনে দিল, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। তারপরে মানুষ বুঝতে শিখলো হ্যাঁ গণতন্ত্র কাকে বলে, কিভাবে গণতন্ত্র হচ্ছে, রাজার ছেলে রাজা হবে এমনটা নয়। অনেক মানুষের মধ্যে প্রতিভা রয়েছে, তারা নির্বাচিত হয়ে বা তাদের মধ্যে সেই প্রতিভা যদি থাকে তাহলে তারা নিজের ক্ষমতার বলে তারা সেই দেশের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে। তারপরে আমরা দেখলাম আমেরিকা, যেখানে ইউরোপের যারা ইংরেজ ছিলেন তারা গিয়ে সেখানেও শাসন করতেন। এবার এই ইউরোপের ইতিহাস মানে ইউরোপের বা এই ইংরেজদের সম্পর্কে বলা হতো সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। অস্ট্রেলিয়া থেকে এশিয়া, আফ্রিকা থেকে আমেরিকা, এমন কোনো জায়গা বাকি নেই যেখানে তাদের সাম্রাজ্য ছিল না। আমেরিকাকে প্রথম তাদের স্বাধীনতা দিতে হয় কেন? কারণ আমেরিকার মেইন যারা এই রেভলিউশনটা করেছিলেন তারা ছিলেন উকিল। এবার উকিলরা স্বভাবতই সেই সময়ে এখনো শিক্ষিত, তখন আরো শিক্ষিত সচেতন নাগরিক। তারা বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা যে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন সেই শিক্ষা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কি বলে ওই কেরানি বানানোর শিক্ষায় স্বাধীনতা দিচ্ছে না। তখন তারা স্বাধীনতা চাইল শিক্ষায়। তখন তারা স্বাধীনতা পেয়ে শিক্ষা প্রত্যেকে শিক্ষিত হয়ে আস্তে আস্তে বুঝতে পারলো স্বাধীন মানে স্বতন্ত্রতা কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, নিজেদের কেন স্বাধীন হওয়া উচিত, নিজেদের কেন ঐক্যবদ্ধ হওয়া উচিত, কেন ইংরেজদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করা উচিত। কারা ছিল তারা? না, তারাও কিন্তু ফরাসি ছিল। আমেরিকায় যারা মেইন ওখানে ছিল মানে নেটিভ আমেরিকান, তাদের সংখ্যা খুবই কম, এখন তো 1%ও নেই। ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপ থেকেই যাওয়া, ফরাসি দেশ থেকে যাওয়া, যারা গণতন্ত্র কাকে বলে বুঝেছে, যারা দেখেছে গণতন্ত্র, তারা সেখানে গিয়ে আন্দোলন গড়ে তুললেন এবং গড়ে তুলে ধীরে ধীরে এই সমস্ত ইংরেজদেরকে যুদ্ধ করে এবং স্ট্র্যাটেজিক্যালি তাদের পরাজিত করে তাদের দেশ থেকে থেকে বিতাড়িত করলেন। অষ্টাদশ শতাব্দী, অনেক পূর্বের কথা। তারও পরে বিংশ শতাব্দীতে আমরা সচেতন হই। আমাদের সচেতনতা কারা নিয়েছে? না, গান্ধীজি বলে একজন লোক যার কন্ট্রিবিউশন সব থেকে বেশি। এবার সব থেকে বেশি কথাটা কেন বললাম? কেন তিনি একমাত্র লোক আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে দীর্ঘ মেয়াদী একটা ভূমিকা পালন করেছেন। তার আগে পেছনে অনেকেই এসেছেন, বিভিন্ন ভাবাদর্শ নিয়ে এসেছেন, কিন্তু গান্ধীজি একমাত্র মানুষ যিনি দীর্ঘ মেয়াদী একটা দেশকে লিড দেওয়ার মতো বা নেতৃত্ব দেওয়ার মতন একজন মানুষ ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার মধ্যে স্পিরিট ছিল, যুব সমাজকে তিনি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে পারতেন এবং তার যে পদ্ধতি ছিল স্বাধীনতা আন্দোলনের বা স্বাধীনতা লাভ করার যে তার পদ্ধতি ছিল সেইটা একটু তুলনামূলকভাবে একটু মানে সহিংস টাইপের। হ্যাঁ, যেখানে তিনি বলেছিলেন গিভ মি ব্লাড
আই উইল গিভ ইউ ফ্রিডম, বা তোমরা আমাদের রক্ত দাও, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। এই রক্ত মানে কি ইয়ে থেকে, বডি থেকে 2 প্যাকেট রক্ত দিয়ে দেওয়া? সেটা নয়। এই রক্ত দেওয়া মানে ছিল আমরা দেশের জন্য লড়াই করবো, তাতে যদি মৃত্যু হয়, বলিদান হয়, সে বলিদান হতে পারে, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যারা, তারা তো পরাধীনতার জ্বালায় আর ভুগবে না, তারা তো স্বাধীনতা পাবে, তারা তো স্বাধীনভাবে তাদের মুক্ত চিন্তা, মুক্ত চেতনাকে প্রকাশ করতে পারবে। এগুলো তখনই সম্ভব যখন দেশ স্বাধীন হবে। যখন তুমি নিজেই স্বাধীন নও, তুমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে না, তোমার ফ্রিডম অফ স্পিচ থাকবে না, হ্যাঁ, ফ্রিডম অফ এক্সপ্রেশন তোমার থাকবে না। এই সমস্ত জিনিস তখনই পাবে যখন তুমি নিজেকে স্বাধীন বলে প্রতিষ্ঠা করতে পারবে, নিজের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে পারবে না। আমাদেরও সংস্কৃতি রয়েছে, আমাদেরও শিক্ষা রয়েছে, দেশ বলে জিনিস আমাদের রয়েছে একটা। হ্যাঁ, আমি অমুক দেশের নাগরিক, কিন্তু তার আগে আমাদের বলতে হতো আমরা ব্রিটিশ ইন্ডিয়ান। হ্যাঁ, অর্থাৎ আমরা ভারতীয়, সম্পূর্ণরূপে ভারতীয় নই, আমরা ব্রিটিশ ইন্ডিয়ান। তো এই যে তকমা, এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার জন্য গণতন্ত্র প্রয়োজন ছিল। প্রথম আমরা জানি বেঙ্গল থেকে এই স্বাধীনতার যে আন্দোলন বা ভারতবর্ষে যে নবজাগরণ 19বিংশ শতাব্দীতে, যে নবজাগরণ অলরেডি ইউরোপে অনেক আগেই চলে এসছে, 16 শতাব্দীতে, 17 শতাব্দীতে চলে এসেছে। শিল্প বিপ্লব থেকে শুরু করে আমরা সেখানে অনেক কিছু দেখেছি। তারপরে আমেরিকাতে যখন আমেরিকান রেভলিউশন হলো 18 শতাব্দীতে, সেখানে তাদের চিন্তা ভাবনার মধ্যে গণতান্ত্রিকতা প্রতিষ্ঠা লাভ করেছে। এবার সেখান থেকেও আমরা তখন ধীরে ধীরে ইউরোপের শিক্ষার মাধ্যমে, হ্যাঁ, আমরা ধীরে ধীরে জানতে পারলাম, যেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন, পশ্চিম আজ খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তো তিনি যখন ইউরোপে যান, গিয়ে দেখেন, আরে বাপরে, আমাদের কি শিক্ষা দিচ্ছে ব্রিটিশরা আমাদের দেশে, এটা কেরানি বানানোর শিক্ষা। হ্যাঁ, আমাদের উচ্চ শিক্ষায় বাধা দিচ্ছে তারা, আমাদের স্বাধীন শিক্ষা দিচ্ছে না, যে শিক্ষা পেলে আমরা নিজেদের চেতনাকে, চিন্তাকে পরিবর্তন করতে পারবো, সেই শিক্ষা আমাদের দিচ্ছে না। তো তারা উপলব্ধি করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন মানুষকে, তাদের লেখার মাধ্যমে, তাদের গানের মাধ্যমে, হ্যাঁ, সমস্ত যে মাধ্যমগুলো রয়েছে, আরো যে মাধ্যমগুলো রয়েছে, সেই সমস্ত মাধ্যমকে ব্যবহার করে প্রত্যেকেই চেষ্টা করেছে একটা ঐক্যবদ্ধ জনমত তৈরি করা ব্রিটিশদের বিরুদ্ধে। এবং তারপরেই আমরা দেখলাম যে ধীরে ধীরে 1947 সালের পরে সেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারলাম, কিন্তু তার বিনিময়ে আমাদের কি হলো, আমাদের দেশ ভাগ হলো। প্রথম যে কথাটি দিয়ে শুরু করলাম, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তারপরে দেখলাম যে আমরা নিজেরা নিজেদের সঙ্গে লড়াই করে যতটা না স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছি, তার থেকে মনে হয় অনেক বেশি রক্ত দিয়েছি নিজেদের সঙ্গে নিজেদের লড়াই করে। এই যে জাতিগত দ্বিজাতি তত্ত্বের যে বিষ, যে হিংসা তারা আমাদের মধ্যে ঢুকিয়ে দিল, তার ফলে আমরা হিংস্র হয়ে উঠলাম। নিজেদেরকে আমরা, যারা সবাই মিলে একসময় আন্দোলন করে দেশকে স্বাধীন করার চেষ্টা করলাম, তারাই হয়ে উঠলাম নিজেরা শত্রু। তৈরি হলো দুটো দেশ, দুটো ভূখণ্ড, দুটো রাষ্ট্র, দুটো ভাবনা ছিল, একটাই ভাবনা ছিল, হলো দুটো ভাবনা। হ্যাঁ, আদর্শগতভাবে আমরা আলাদা হলাম। এবং আজকের 75 বছর পরেও আমরা আমাদের এই দুটো দেশের সঙ্গে, বা আমাদের এই ভারতবর্ষকে ভাগ করে যে সমস্ত দেশগুলো তৈরি হয়েছে, তাদের ভাবনাগুলোকে এক জায়গায় নিয়ে আসা সম্ভব হলো না। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকছি, এবং বিনিময়ে আমরা শুধুমাত্র হিংসাই দেখছি, বিদ্বেষী দেখছি, সেখানে আর কিছু হচ্ছে না। তার মানে গণতন্ত্রের একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পেলাম এখানে। শুধুমাত্র গণতন্ত্র যে ভালো এটাই নয়, গণতন্ত্রের অনেক নেতিবাচক দিকও রয়েছে। কার্ল মার্কস কি বলেছিলেন, যে গণতন্ত্র হচ্ছে একটা আফিমের নেশা, মানুষকে ভুল বোঝানোর একটা চেষ্টা হচ্ছে গণতন্ত্র। বিশ্বযুদ্ধ যখন হলো, আইডিওলজি নিয়ে যুদ্ধ হলো। আইডিওলজিটা কি ছিল না, রাশিয়া যখন দেখলো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ধীরে ধীরে দেখলাম যুদ্ধ মানেই কি, যখন বিশ্বযুদ্ধ হবে তখন সমস্ত পৃথিবীতে কোনো একটা রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, ক্ষমতার পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো হয়, এখন আবার আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যুদ্ধের পরিস্থিতিতে কি হয় না, ক্ষমতা পরিবর্তনের একটা জায়গা তৈরি হয়। ঠিক আছে, অনেক কিছু পরিবর্তনের, ক্ষমতা ছাড়াও চিন্তা ভাবনার যে পরিবর্তনের একটা জায়গা তৈরি হয়।
রাশিয়া যখন ইউনাইটেড রাশিয়া তৈরি করলো, রাশিয়ার সঙ্গে একে একে যুক্ত হলো বিভিন্ন ছোট ছোট মানে চেক রিপাবলিক গুলো, হ্যাঁ, চেক প্রজাতন্ত্র তৈরি হলো, বিশাল বড় এক রাশিয়া। কিসের মাধ্যমে? একটা ভাবনার মাধ্যমে। কি ভাবনা তাদের? না, তারা তখন বললো আমরা কমিউনিস্ট কান্ট্রি, হ্যাঁ, সাম্যবাদের দেশ। আমাদের দেশের যে আমাদের কনস্টিটিউশন বা সংবিধান, সেখানে লেখা আছে আমরা ডেমোক্রেটিক রিপাবলিক একটা দেশ, তাই তো? এখানে দুটো টার্ম রয়েছে, একটা রিপাবলিক, একটা হচ্ছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক বলতে যেটা বলছে সেটা গণতন্ত্র, অর্থাৎ ডেমোক্রেসি, যেখানে আমি সব থেকে, অর্থাৎ জনতাই জনার্দন, জনতাই ঈশ্বর, যেখানে জনতাই ভাগ্য নির্ধারণ করে কে তাদের প্রতিনিধি হবে, দেশের প্রধানমন্ত্রী কে হবেন, হ্যাঁ, ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে। আর রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে আমরা তার বিপরীত দেখেছি, রাজা তার সন্তান রাজা হবে, তার যোগ্যতা থাকুক বা না থাকুক। তাই বলে তাহলে রাজতন্ত্র কি, মানে রাজতন্ত্র বা সেই রাজার যে পদ, সেই পদটি পাওয়ার জন্য কি সেই সময় কোনো দুর্নীতি হয়নি, কোনো রকম হিংসা হয়নি? হয়েছে। আমরা দেখেছি, মানে মুঘল পিরিয়ডে একটা কথা ছিল, তাকাত কি তাকাত, এটা একটা ওদের পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে হয় তোমাকে যুদ্ধ করে মানে সিংহাসন করতে লাভ করতে হবে, আর নাহলে তুমি বলির কাঠে গিয়ে তোমার গলা দিয়ে দাও, অর্থাৎ হয় যুদ্ধ করে যেত আর নাহলে তুমি মরে যাও। অর্থাৎ সেই সময় দেখেছি রাজাকেও কিন্তু সব সময়ই একটা সচেতনতার মধ্যে থাকতে হতো। কেন? তিনি যদি সচেতন না থাকতেন, তার কাছের লোক বা ঘনিষ্ঠ লোক তাকে মেরে দিয়ে আবার তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করে দিতেন। বা তার যে প্রধানমন্ত্রী বা তার যিনি সেনাপতি, সেনাপতি যখন দেখতেন রাজা দুর্বল, দেশ চালানোর উপযোগী নয়, তিনি রাজাকে সরিয়ে দিয়ে মেরে ফেলে তিনি রাজা হতেন। ম্যাকবেথ নাটকে আমরা দেখেছি, বইয়ের কথা শুনে তার রাজাকে মেরে ফেললেন, রাজা মেরে ফেলে সেনাপতি তিনি নিজেকে রাজার জায়গায় নিয়ে গেলেন। তার মানে রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেই ত্রুটি ছিল, সেখানেও ত্রুটি ছিল, আর ভালো দিকও ছিল। আর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেও অনেক ভালো দিক তো রয়েছে, যেমন স্বাধীন মত প্রকাশের জায়গাগুলো রয়েছে, কিন্তু তার পাশাপাশি কার্ল মার্কসের কথাটি আমাদের ভুলে গেলে চলবে না, যে গণতন্ত্র হচ্ছে একটা আফিমের নেশা। এটা মানুষকে ভুল বোঝানো হয়। যেমন ধর্ম একটা আফিমের নেশা, তেমনি গণতন্ত্রও একটা নেশা, যেটা মানুষকে কন্টিনিউয়াসলি ভুল বোঝানো হয়। কারণ আমার স্বাধীন মত প্রকাশের ক্ষমতা রয়েছে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে ছখানা, সেই ছখানা রাইট রয়েছে, তাছাড়া অনেক আমার মানে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, কিন্তু আমি সমস্ত রকম এই ক্ষমতাগুলোকে ব্যবহার করতে পারি না বা ইউটিলাইজ করতে পারি না। যখন সেটা করতে যাই, ইউপিএ বলে একটা আমাদের নিয়ম রয়েছে, যে নিয়মটাকে আমার মনে হয় এর থেকে পাশবিক কোনো নিয়ম হতে পারে না, সেই নিয়মকে এখনো পর্যন্ত পরিবর্তন করা হয়নি। হ্যাঁ, তোমাকে অ্যারেস্ট করবার জন্য কোনো ওয়ারেন্ট দরকার নেই, মনে হলো তুমি দেশদ্রোহিতার কাজ করেছো, তোমাকে তুলে নিয়ে চলে গেল, 2 বছরের মধ্যে তুমি কোনো কথা বলতে পারবে না, কি কারণে অ্যারেস্ট করেছে সেটা জিজ্ঞেস করতে পারবে না। এর মতন একটা গণতান্ত্রিক দেশে যদি এই ধরনের মানে ম্যানিপুলেশন হয় এক ধরনের, সেটা কিসের গণতন্ত্র? সেখানে কিসের স্বাধীন মত প্রকাশের থাকলো, ক্ষমতা থাকলো একজন নাগরিকের? তার চেয়ে রাজতন্ত্রই ভালো ছিল। রাজতন্ত্র সমাজ ব্যবস্থাতে তো আমরা দেখেছি যে রাজা ডেফিনেটলি কোথাও কোথাও ভুল ডিসিশন নিতেন, কিন্তু আমরা এই বর্তমান সমাজে দেখি যিনি ক্ষমতার মানে সব থেকে শীর্ষে থাকেন, রাজ্য স্তরে হোক বা কেন্দ্রীয় স্তরে হোক, তার আশেপাশে যারা পেয়াদারা থাকে তারা সবসময় রাজ্য সম্পর্কে বা দেশ সম্পর্কে বা রাষ্ট্র সম্পর্কে গুড নিউজ গুলো দেয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা না, না কোনো সমস্যা নেই। আমরা যাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করে পার্লামেন্টে পাঠাই, তারা গিয়ে বলে যে না আমাদের কোনো সমস্যা নেই এলাকায়। অথচ প্রত্যেকটা এলাকাতেই গেলে দেখা যাবে যে মানুষের যেটা বেসিক নিড, তার রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, তার ড্রেনেজ সিস্টেম, তার পানীয় জলের মানে সংস্থান, এই সমস্ত জিনিস বেসিক নিডটুকু তার ঠিকঠাক মতো নেই। শিক্ষা ব্যবস্থা তো বাদই দিলাম। তাহলে তার পেয়াদারা কন্টিনিউয়াসলি বোঝাচ্ছে যে দেশে কোনো সমস্যা নেই। এবার সেই ক্ষমতার শীর্ষে বসে থেকে, সেই ক্ষমতার যিনি সব শীর্ষে বসে রয়েছেন, তিনি বুঝতেও পারছেন আমার দেশের সত্যি রিয়েল সমস্যাটা কি। রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা দেখেছি রাজা ভিখিরির বেশে গ্রামের ভেতরে প্রবেশ করতেন। কেন? সঠিক তথ্যটা নেওয়ার জন্য, আদেও কি আমার রাজ্যে লোকেরা সুখে শান্তিতে বসবাস করছে, কিংবা আমার রাজ্যের ভেতরে কোনো আভ্যন্তরীণ কোনো বিদ্বেষ তৈরি তো হচ্ছে না।
কোনো অসন্তোষ তো তৈরি হচ্ছে না। রাজা নিজে এটা করতেন, বিভিন্ন জায়গাতে রাজা তার বেশ পরিবর্তন করে বা ছদ্মবেশে তিনি এই সমস্ত কাজগুলো করতেন, কিন্তু এখনকার গণতান্ত্রিক পরিস্থিতিতে সেটা দেখা যায় না। এই যে রামায়ণ মানে একটা স্বাধীন রাম রাজ্য গঠন, হ্যাঁ, রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তো এটা একটা উদাহরণ। এত এত আমাদের ইমোশনটা কেন রামায়ণের প্রতি? কারণ আমরা দেখেছি সেখানে তার রাষ্ট্রকে, তার দেশকে, মানে দেশের আদর্শকে, হ্যাঁ, দেশের সম্মানকে বজায় রাখার জন্য রাম যা যা করে সমস্ত কিছুকে ত্যাগ করেছেন, এমনকি সীতাকেও তিনি বিসর্জন দিয়েছেন। কেন? না, তার দেশকে রক্ষা করার জন্য, তার দেশের যে গরিমা, সেই গরিমাকে বজায় রাখার জন্য। সেখানে তিনি রাজা হয়েও জনগণের ভাবনাকে তিনি আঘাত করেননি। তিনি রাজা হয়েও তিনি চাইলেই পারতেন আর একটা বিবাহ করতে। রাম কেন আমরা ঈশ্বর বা ভগবান হিসাবে আমরা দেখি? তিনি রাজা, তার ক্ষমতা ছিল, তিনি চাইলেই রাবণের সঙ্গে যুদ্ধ করতে তিনি বলতে পারতেন দশরথকে, তুমি আমাকে সৈন্য দিয়ে দাও, 10,000 বা 1,00,000 সৈন্য দিয়ে দাও, আমি যুদ্ধ করতে যাব। কিন্তু তিনি সেটা করলেন না। তিনি বানরকে বানর তো আমাদের একটা ওখানে দেখানো হয়েছে, একটা রূপ হিসাবে দেখানো হয়েছে। আসলে তারা ছিলেন অ্যাকচুয়ালি মানে অর্ধ শিক্ষিত বা কম শিক্ষিত একটা বর্বর জাতি। তাদেরকে নিয়ে রাম কি করলেন? যুদ্ধ করতে গেলেন সাধারণভাবে। অর্থাৎ তিনি, তাকে বনবাসে পাঠানো হয়েছে, তিনি ভিখিরি হিসেবেই গেলেন। তিনি তিনি যে রাজা সেই ভাবনাকে নিয়ে তিনি গেলেন না, গেলেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তার সমস্ত ক্ষমতা ছিল, তিনি চাইলেই আরো একটা বিবাহ করতে পারতেন, একাধিক বিবাহ করতে পারতেন। রাম সেটা করলেন না। রাম সীতাকে বিসর্জন দিলেন প্রজারক পালন করতে গিয়ে, কিন্তু তিনি আর বিয়ে করলেন না। এটাকেও আমাদের মানতে হবে। তো এই যে রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানেও অনেক ভালো দিক ছিল, পাশাপাশি খারাপ দিকও দেখেছি। তাই জন্যই হয়তো ব্রিটিশরা আমাদের দেশে প্রবেশ করতে পেরেছে, হ্যাঁ, এবং সে মুঘল পিরিয়ডের শেষ দিকে, এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি আমাদেরকে তারা এসেও 200 বছর শাসন করতে পেরেছে। তারপরে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় তো আমরা সারা পৃথিবীতেই দেখতে পাচ্ছি আমরা গণতন্ত্রের কতটুকুই বা উপভোগ করতে পারছি। এখন কিছু বলতে গেলেই হয়তো কোনো একটা আইনের মাধ্যমে বা তার মারপ্যাচে তাকে মানে দাবানোর চেষ্টা করা হয়। তো এই হয়েছে আমার একটা একটা মোটামুটি আলোচনা। এবার বিটু, তুই আলোচনাটা এগিয়ে নিয়ে চল, আমি আবার আসবো। হ্যাঁ, তো ঠিকই আছে কার্তিক, সবটাই বললি। আমি আমি আর কি বলবো, মানে যা বলা ছিল সবই বলে দিলি। আমি প্রতিদিনের মতোই করব, তোর কথাগুলোকে এদিক ওদিক করবো, আর কিছু করার নাই। প্রথমে একটা বিষয় আমি বলি রামায়ণের ব্যাপারে। আমরা তো সব দিনই এটা জেনে এসেছি যে রামচন্দ্র সীতা দেবীকে বনবাসে দিয়ে চলে এসেছিলেন একা, তো মানে ত্যাগ করেছিলেন। এটা খুব রিসেন্ট কতগুলো রিসার্চে দেখা গেছে, ধরা পড়েছে যে বাস্তবে এটা রামায়ণের অংশই না, এটা বাল্মীকি লেখেনি। এই অংশটা পরবর্তীকালে সংযোজন করা হয়েছে কৃত্রিম উপায়ে। ঠিক আছে, যে বাল্মীকি রামায়ণের রামচন্দ্রকে যেরকম বৈশিষ্ট্য দিয়ে তুলে ধরেছেন সেটার সাথে কোনোভাবে মিল পাওয়া যাচ্ছে না সেই খণ্ডটির, যে খণ্ডে সীতাকে ত্যাগ করা হয়েছিল। এবং আরো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা এখনো চলছে। তো রিসেন্ট কিছুদিন আগে আমি এটা শুনলাম বলে আমি সকল দর্শককে এটা জানিয়ে রাখি যে এরকম একটা ব্যাপার সাধারণত আমাদের সামনে আসছে বা খুব শীঘ্রই আসবে, যে বাস্তবে ওই অংশটা আমাদের বাল্মীকি রচিত রামায়ণের অংশই ছিল না, ওটা পরবর্তীকালে সংযোজন করা হয়েছিল রামচন্দ্রকে একটা তার চরিত্রকে নষ্ট চরিত্র বানানোর জন্য, যে সঠিক রাজা নয়, সে বিচার সঠিক করতে পারে না, সে সাধারণ প্রজাদের কথা ভেবে তাদের কথা শুনে নিজের স্ত্রীকে যে ছেড়ে দিতে পারে, সে কিরকম রাজা, কারণ তার স্ত্রীও তার কাছে প্রজাই ছিল এক ধরনের। তো সে তো নিজের স্ত্রীকে সুরক্ষা করতে পারে না, তো কিসের রাজা? এইরকম একটা ব্যাপার যেন আমাদের মনের মধ্যে ঢুকে। তো সেই ধরনের কোনো একটা ষড়যন্ত্র বা চক্রান্ত চলেছে, যেটা ধীরে ধীরে আমাদের সামনে আসছে। তো আমার মনে হয় যে ওইখানে ওই জিনিসটা খানিকটা জেনে রাখা আমাদের খুব জরুরি, যে রামচন্দ্রের সত্যি কি রামচন্দ্র ত্যাগ করেছিল সীতাকে কি নয়। আচ্ছা, এবার আরো অনেকগুলো বিষয় তুই বলেছিস, যেমন ধর ফরাসি বিপ্লবের কথা এসেছে, ঠিক আছে, রামায়ণ এসেছে, এবং এসেছে প্রজাতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে যে তফাৎগুলো। আমি বলি যে আরো পিছনে চলে যাই আমরা, যুগ শুরুর দিকে, সমাজ তৈরির সময়টাতে।
সে সময় রাজা কাদেরকে বলা হতো? রাজা হতো যে কোনো গোষ্ঠীর প্রধান। যে কোনো ধরনের গোষ্ঠী, একটি সমাজ তৈরি হয় অনেক ধরনের গোষ্ঠীর মানুষকে নিয়ে। প্রতিটি গোষ্ঠীর যে পতি বা প্রধান, সে তাকে বলা হতো রাজা বা গোষ্ঠী প্রধান। পরবর্তীকালে কি হলো, যে ছোট ছোট গোষ্ঠী ধীরে 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 যুক্ত হয়ে একটা বড় গোষ্ঠীতে বা একটা শাসন কেন্দ্রে পরিণত হতে শুরু করলো। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কি সেই অংশে কতকগুলো মানুষ যারা বংশ পরম্পরায় সেই জায়গার মালিক বা মালিকানা ভোগ করছে, তাদেরকে আমরা রাজা বললাম, তার স্ত্রীকে রানী এবং রাজপুত্র। এইরকম করে আমরা দেখতে পেলাম যে এমন একটা তন্ত্র তৈরি হলো, ব্যবস্থা, যেটাকে আমরা রাজতন্ত্র বলতে পারি, যেখানে রাজা রানী রাজবংশ দ্বারাই শাসন করা সম্ভব হবে, মানে সেখানে অধিকার থাকবে। এবং তার অনেক পরে আমরা দেখেছি যখন রাজা ভীষণভাবে স্বৈরাচারী হয়ে উঠছে এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তখন কিন্তু সেই স্থানীয় জনগণেরা বা সেই এলাকার জনগণেরা বা সেই রাষ্ট্রের জনগণেরা সেই শাসককে সরিয়ে দিয়ে নিজেদের মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এখান থেকে আমরা বলতে পারি যে জনগণ নিজের মতকে প্রতিষ্ঠা করে যে শাসন ব্যবস্থা তৈরি করতে চাইছেন, সেই পদ্ধতিকে, সেই শাসন পদ্ধতিকে বলা হলো গণতন্ত্র বা জনগণতন্ত্র। ঠিক আছে? এটা মোটামুটি সাধারণ প্রাথমিক ধারণা। কিন্তু তার পাশাপাশি আরেকটা বিষয় বললি, সেটা হচ্ছে প্রজাতন্ত্র। ঠিক বলেছিস তুই। গণতন্ত্রের পাশাপাশি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রজাতন্ত্র। কোথাও যেন আমার মনে হচ্ছে, আমি খুব ভালো বুঝি না এই রাজনীতি বা রাজতন্ত্রগুলো, আমি তোর সাথে বলেছিলাম এই বিষয়টা, আমার শ্রোতাদেরকেও আমি এটা স্পষ্ট বলে রাখি, খুব ভালো ধারণা নেই এগুলো বিষয়ে, কিন্তু বারবার এই প্রজাতন্ত্র শব্দটা কানে আসতে গিয়ে আমার মনে হচ্ছে যেখানে প্রজা কথাটাই আছে, সেখানে কোথাও আড়ালে রাজাও আছে। অর্থাৎ যেখানে জনগণ সম্পূর্ণ অধিকার পাবে না, সেখানে গণতন্ত্র থাকবে না, সেখানে প্রজাতন্ত্র থাকতে পারে। যেহেতু রাজতন্ত্র এখন রাজা রানী এই বিষয়গুলো আমাদের দেশে তো নেই, ঠিক আছে, আরব টারবে আছে। প্রশ্ন হলো যেমনই হোক, যদি আধুনিক স্টাইল থেকে দেখা যায়, আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় এবং আমাদের আচার আচরণ, জীবনযাপন পদ্ধতি, আমাদের জীবনশৈলীকে দেখা যায়, তো আমরা না তো বর্তমানে রাজতন্ত্রে আছি, না তো প্রজাতন্ত্রে আছি, না তো গণতন্ত্রে আছি, আমরা এখন নেট তন্ত্রে আছি, ইন্টারনেট তন্ত্র। আমরা যেমন আছি এবং যেমন নেই সবটাই নির্ধারণ করছে ইন্টারনেট ব্যবস্থা। একটু মজা করে রসিকতা করে বললাম। আমার মূল কথা হলো এটাই যে আমাদের রাজতন্ত্রেও দেখেছি সমস্যা, গণতন্ত্র দেখছি আমাদের অনেকগুলো সমস্যা। আমি একটু পরে আসছি, দুই একটা সমস্যা মাইন্ডে আসলে আমি নোট করে রাখলাম এখনই। তো তার আগে আমি একটা জিনিস বলবো, যে যে কোনো তন্ত্রই হোক না কেন, সেই তন্ত্রের গোড়াতে কিন্তু শিক্ষা থাকা খুব জরুরি। শিক্ষাতন্ত্র ছাড়া কোনো তন্ত্র গঠন করা খুব রিস্কি বা খুব একটা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করছে যে রাজতন্ত্র বা গণতন্ত্র, তার কেন্দ্রে যদি, তার একেবারে গোড়াতে যদি শিক্ষা না থাকে, উচ্চ শিক্ষা না থাকে এবং দূরদর্শিতা না থাকে এবং ভাবি সমাজের এবং আগামী প্রজন্মের জন্য সুরক্ষামূলক কোনো চিন্তা ভাবনা নাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কোনো ধারণা নাই, কেবলমাত্র শাসন এবং শোষণকেই যদি তারা তন্ত্র বা নিজেদের নীতি বলে মনে করে থাকে, তাহলে তো আমাদের ইতিহাস থেকে আর কিছু শেখার নাই। সব থেকে মজার বিষয় কি, ইতিহাস নিয়ে বলছিলি, তো আমি বলি যে ইতিহাস থেকে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো শিখেছি, সেটা হলো যে এই ইতিহাস থেকে কোনো মানুষ কোনোদিন কিছু শিখতেই চায় না। ইতিহাস সাক্ষী আছে, এই ফরাসি বিপ্লব যেটা কথা বললি, ফ্রেঞ্চ ইভলিউশন, সেখানে একটা বিষয় আমি বলি যে, আচ্ছা, ফ্রেঞ্চ রেভলিউশনের শুরুতে আমি একটু মহাভারত থেকে আসি, এই ক্ষেত্রে মনে হচ্ছে খুব দরকার বিষয়টা, যে রাজতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে তফাৎটা কি, এটাকে একটু স্পষ্ট করার জন্য আমাকে একটু মহাভারতে যেতে হবে। বিষয়টা হলো, দুর্যোধন নিজের পিতা রাজা বলে সেই রাজতন্ত্রের শক্তি প্রয়োগ করে সুতপুত্র কর্ণকে অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করে দিচ্ছে, অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করে দিল। ঠিক এখানে হচ্ছে রাজতন্ত্রের
প্রয়োগ, ও নিজের রাজার অধিকার, সেখানে জনগণ কর্ণকে কিন্তু সমর্থন করলো না, যেহেতু তার জন্ম বংশ পরিচয় হচ্ছে সুত, যেটা সমাজে প্রচলিত ছিল আর কি সে সময় পর্যন্ত। কিন্তু কর্ণকে নিজের শক্তি দেখালো, নিজের ক্ষমতা দেখালো দুর্যোধন, যে আমার রাজতন্ত্রের কি ক্ষমতা। কিন্তু মহাভারত এমন একটা জায়গা, আমি যে কাউকে বলবো যে মহাভারত থেকে রামায়ণ থেকে যা শেখার মতো জায়গা আছে, এই এমনি এমনি গোটা বিশ্বের কাছে এটা মহাকাব্য হয়নি, প্রিয় কাব্য হয়ে যায়নি। কর্ণ যখন অঙ্গরাজ্যে গেল, তখন জরাসন্ধ বলে একজন সেখানকার প্রচন্ড অত্যাচারী এবং একনায়কতান্ত্রিক শাসক ছিল, মানে ওখানেও রাজতন্ত্র চলছে। কিন্তু সেইখানে গিয়ে সেই জরাসন্ধের সাথে যুদ্ধ করে জরাসন্ধকে পরাজিত করলো, এবং পরাজিত করার পর সেখানকার সাধারণ যে জনগণ, তাদেরকে বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো, স্বাধীনতাগুলো দিল কর্ণ। এইবার জনগণ চাইছে তার রাজাকে, এইবার জনগণ নির্বাচন করছে হৃদয় দিয়ে তাদের রাজাকে। কর্ণের আঘাতে তারা দুঃখ পাচ্ছে, আর জরাসন্ধের পরাজয়ে তারা খুশি হচ্ছে। জরাসন্ধ যখন রাগ দেখাচ্ছে, ক্রোধ দেখাচ্ছে, তখন তারা ভয় পাচ্ছে যে কর্ণের কোনো ক্ষতি না হয়ে যায়। কোথাও যেন সেই মহাভারত আসলে এই রাজতন্ত্র আর গণতন্ত্রের, মানে রাজতন্ত্র কোথাও যেন ক্ষয় হচ্ছে আর গণতন্ত্র ধীরে ধীরে যাচ্ছে, এই দুটোরও কোথাও সংমিশ্রণ এই মহাভারত। এটা আমি মনে হয়েছে আমার, এই জিনিসটা একটা দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা দেখি যে কৌরব শেষে হেরে যাচ্ছে আর পাণ্ডব জয়লাভ করছে, যাকে আমরা বলছি ধর্ম রাজ্য প্রতিষ্ঠা। ধর্ম কি? নাকি তুমি যেভাবে বাঁচতে চাও তা তুমি অন্যের দৃষ্টিকোণ দিয়ে আগে দেখো যে সেইভাবে কি বেঁচে থাকা যায়। এই যে অন্যের দৃষ্টিকোণ থেকে দেখো, তুমি নিজেকেই দেখো অন্যের দৃষ্টিকোণ থেকে। এই তো গণতন্ত্র, আমি জনগণের হয়ে নিজেকে দেখছি। শুধু শাসক হলে হবে না, শাসক হওয়ার পাশাপাশি আমাকে প্রজা কল্যাণকারী বা মানুষের সেবাকারী একজন সুন্দর মানুষ হতে হবে। যে কারণে রামচন্দ্রকেও সেখানে বলা হয়েছে যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। কেন? রামচন্দ্রের কাছে, রামচন্দ্র ছিল সেই সময় যখন তার বনবাস হয়নি, এক রাত্রির মধ্যেই যখন তার সব জীবন মানে একেবারে ওলট পালট হয়ে গেল, যখন দেখা যাচ্ছে রামচন্দ্রকে বলা হয়েছে যে আগামীকাল তোমার রাজ্যাভিষেক হবে, রাত্রেবেলায় ঘোষণা করা হলো যে তাকে চলে যেতে হবে বনবাসে স্ত্রীর সাথে। সেই মুহূর্তেও কিন্তু সে ছিল সেনাপতি। তো দশরথ এক জায়গাতে, শ্রী দশরথ এক জায়গাতে শ্রীরামচন্দ্রকে বলছে যে দেখ বাবা, তোর এই ছোট মা কিন্তু ষড়যন্ত্র করে আমাকে দিয়ে পাপ করাচ্ছে। আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি, আমাকে সেটা মানতে হবে। আমি মানবো, কিন্তু আমি এটা সহ্য করতে পারবো না যে অকারণে অন্যায়ভাবে কাউকে দোষী সাব্যস্ত করা বা শাস্তি দেওয়া। তোকে রাজ্য থেকে দূর করে দিয়ে আমি বাঁচতে পারবো না। তো আমি বলবো, তুই সেনাপতি, তোর কাছে অনেক ক্ষমতা আছে, পুরো সৈন্য সামন্ত তোর সমর্থনে থাকবে। তুই আমাকে পরাজিত কর, আমাকে বন্দী কর, এর দ্বারা আমার কথাও রাখা হবে, আর আমি কোন প্রকার আমার দ্বারা অন্যায়ও হবে না। লক্ষণ এসে বলছে যে তুমি এই তীর ধনুক নিয়ে ঘুরে বেরিয়ে কি করো? আজ যেখানে অন্যায় শুরু হয়েছে তুমি সে অন্যায়ের প্রতিবাদ করছো না। তখন রামচন্দ্র তাকে বলছে, কাকে মারবো রে? সেই বাবাকে মারবো, যে বাবা মানে হঠাৎ করে নিজে অসুস্থ হয়ে পড়েছে, তো তার রাজ্যকে কে সামলাবে? হঠাৎ করে একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আমার পুত্র রামচন্দ্র সেই সামলাবে রাজ্যকে। সেই বাবাকে আমি মারবো? সেই মাকে মারবো যার কাছে না শুতে গেলে, ঘুমোতে গেলে আমি সুন্দর স্বপ্ন দেখতে পেতাম না? মাঝরাত্রে ঘুম ভাঙতে গেলে যে কইকেই মায়ের কাছে আমি ছুটে যেতাম, কান্নাকাটি করতাম তার কাছে যাওয়ার জন্য, সেই মাকে আমি আঘাত করব? নাকি সেই ভাইকে আঘাত করব যে যার কাছে পাপ আসার আগে 17 বার ভাবে? সেই ভরতকে আমি আক্রমণ করব? কাকে আক্রমণ করতে বলছিস? এইখানে হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, যার কাছে ক্ষমতা ছিল, শক্তি ছিল, যোগ্যতা ছিল, কিন্তু সবকিছুর আগে তিনি মনুষ্যত্ব বোধকে প্রাধান্য দিয়েছেন, আন্তরিকতাকে প্রাধান্য দিয়েছেন। এইখানে তিনি শ্রীরামচন্দ্র নন, এইখানে তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। তো ইতিহাস থেকে আমাদের কিছু শেখার প্রয়োজন। এবার আসি ফরাসি বিপ্লবের ঘটনা। সে অনেক দিন, 1789 ঘটনা। আমরা দেখলাম প্যারিস শহরে সে বাস্তিল দুর্গের পতন ঘটলো।
আমি বলছি না যে রাজতন্ত্র গিয়ে অসাধারণ কাজ হয়ে গেছে, আমাদের গণতন্ত্র এসে দারুণ কাজ হয়েছে, না আমি বলবো গণতন্ত্র কতটা ভয়ানক হতে পারে সেটাও আমি একটু আলোচনা করছি। রাজতন্ত্রের ভয়ানক দৃশ্য তো আমরা দেখেছি, যারাই রাজ করেছে তাদেরই সময় কি কি ঘটেছে সে আমরা দেখেছি, ভালো ঘটেছে খারাপও ঘটেছে বললি, সব ঠিক আছে। একটা জায়গায় আমি দেখি যে জনগণকে যদি পুরোপুরি শক্তি দেওয়া যায়, সামর্থ্য দেওয়া যায়, তাহলে সে কতটা উচ্ছৃঙ্খল হতে পারে। বাস্তিল দুর্গের পতনের পর সেটা সেইখানে কিন্তু দেখতে পেয়েছিলাম আমরা প্যারিসে। সেইখানে কি ঘটেছিল, তারা উন্মত্ত, সেই জনতা, সেই বুর্জোয়া গোষ্ঠী, তারা অত্যন্ত উন্মত্ততার সাথে আক্রমণ করে বাস্তিল দুর্গের পতন ঘটালো, ভালো, কিন্তু তারা যে ধ্বংসাত্মক খেলায় মেতে উঠলো সেটা থামলো না। সেই উগ্র জনতাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে তারা নিজেদেরই মধ্যে একটা টিম তৈরি করলো, নতুন করে অস্থায়ী শাসন ব্যবস্থা শুরু করলো, যাকে বলা হয় প্যারি কমিউন। তো যেখানে জনগণ শক্তি পাওয়ার পর ভুলকে, অন্যায়কে, অধর্মকে আঘাত করার পরও থেমে থাকছে না, ঠিকটারও ভুল করে বসছে, যা ন্যায় তাকে চিনতে পারছে না, উগ্রতাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই জনগণের হাতে যদি পুরোপুরি ক্ষমতা দিয়ে দেওয়া যায়, তাহলে তারা যে কি কি করে বসবে দেশটা, কতগুলো যে প্যারি কমিউন বসবে পুনরায়, কতগুলো যে ভারত কমিউন বসবে, কতগুলো যে বাংলা কমিউন বসবে, তার কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটি অসাধারণ কথা বলেছিলেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। আমরা মনে করলাম দারুণ গান আছে এবং দারুণ ভাবে স্টেজ পারফর্ম করে, লাফালাফি করে, নাচানাচি করে, হাততালি দিয়ে আমরা খুশি। কিন্তু না, এখানে একটা বড় কথা আছে যে আমরা রাজতন্ত্রেই আছি, আমরা হাজার চেষ্টা করি নিজের মতো করে চলি না কেন, তবু কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করছে অন্য একটা শক্তি। সেই হচ্ছে রাজা, পরম রাজা, যার অধীনে আমরা সবাই আছি। তিনি আমাদেরকে শাসক হিসেবে শোষণ করছেন না, বরং আমাদের পাশে চিরবন্ধুর মতো আছেন। তাই আমাদেরকে সামর্থ্য দিয়েছেন যে আমরা সবাই তার রাজত্বে রাজা। এটা কোনো মানুষ দিতে পারে না, কোনো মানুষ নিজে স্বয়ং রাজা হয়ে অন্যকে রাজা ভূমিকায় দেখতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে ঈশ্বর, তাকে যখন প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে এবং আন্তরিক পবিত্রতা দিয়ে আমি বিচার করতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি সে কে, সে তো আমারই ভেতরের পবিত্রতম গুণ। সেই গুণের কাছে আমি স্বয়ং রাজা। কোন রাজা? তাহলে কি আমি যা খুশি তাই করতে পারি? আজকের দিনে যেটা হচ্ছে, সেটা যে কোনো মন্ত্রী হোক, আমি মানছি যে আজকের দিনে আমাদের সারা ভারতবর্ষের মানুষের কমন একটা চিন্তা ঢুকে গেছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। মানে যে সেই মন্ত্রিত্ব পদ পাচ্ছে সে আমার আর কেউ নয়, সে আমার শত্রু, সে আমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে, সে কৌশলে আমার কাছ থেকে ভোট নেওয়ার সময় ভোট নিয়ে নেবে আর তারপরে আমার কথা ভুলে যাবে। মেনে নিলাম, হয়তো এটা সব ক্ষেত্রে সঠিক নয়, এখনো অনেক ভালো মানুষ আছে, তাও আমি মানছি, সেই বিতর্কে যাচ্ছি না। মূল কথা হলো আমরাই তাদেরকে কিন্তু জেতাচ্ছি, তারপরে আমরা তাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। আর তার থেকেও বড় কথা হলো যে তারা কতখানি শিক্ষিত, তাদের উচ্চশিক্ষা, তাদের দূরদর্শিতা কিরকম, সেগুলো বিচার বিশ্লেষণ করার আমরা সুযোগও পাচ্ছি না। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পাবো যে তারা আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার, জনগণের ইসে হলো। কিন্তু কোথাও যখন তারা যখন অনেকগুলো প্রহরীকে সঙ্গে নিয়ে দামি দামি গাড়িতে আমাদের কাছে আসবে বলে আমাদের রাস্তা থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং দূর দূর করে কুকুরের মতো আমাদেরকে তাড়িয়ে দিয়ে তারা রাস্তা দিয়ে যায়, তখন কোথাও যেন মনে হয় যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে নয়, আমরা রাজতান্ত্রিক রাষ্ট্রেই আছি। এটা ষড়যন্ত্র করে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। এর চেয়ে নক্কারজনক আর রাজতন্ত্র আর কি হতে পারে? তো কোথাও যেন আমার মনে হয় যে কি প্রত্যেকটা মানুষের অধিকার থাকা উচিত প্রশ্ন করার, এবং তাদেরকে জবাবদিহি করতে হবে রাষ্ট্রকে, শাসককে। সে রাজতন্ত্র যেহেতু আর নেই যে তারা যা খুশি তাই করতে পারে, কোথাও যেন প্রত্যেকটা মানুষের অধিকার আছে। কিন্তু কোথাও যেন আমি এটাও বলতে চাই যে জনগণ যেন কাউকে সমালোচনা করতে গিয়ে কোনো প্রকার সীমা লঙ্ঘন না করে। আমরা তো দেখতে পাচ্ছি সেই মানুষটিকে নিয়ে আমরা রসিকতা, ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে কোথাও কোথাও যেন সীমা একেবারে লঙ্ঘন করে যায়।
সেই মানুষটিও যাকে আমরা আঘাত করতে চাইছি, যে শাসককে আঘাত করতে যাচ্ছি, তারও কিন্তু একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক সম্মান রয়েছে একটি। ফলে যেখানে আমরাও ভুল করব, ভুল কথা বলবো, আক্রমণাত্মক কথা বলে কোথাও তাকে ছোট করতে যাবো, ছোট তাকে করছি না, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকেও কোথাও যেন অপমান করে দিচ্ছি, তো যেন সেটা লঙ্ঘন না করে যায়। কোনো শাসকের প্রতি কথা বলতে গিয়ে যেন সেটা অতিরিক্ত লঙ্ঘন না করে যায়, অশ্লীলতার দিকে না চলে যায়, সেটা আমাদের আরেকটু মনোযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। ব্যাস, আপাতত এতটুকুই। তারপরে কার্তিকের কথা শুনি। আচ্ছা, তো বিষয়টা হলো এই যে বিভিন্ন পুরাণ প্রসঙ্গ, মহাকাব্য থেকে প্রসঙ্গ বা ইতিহাস থেকে প্রসঙ্গ, এসব রাজতান্ত্রিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে বোঝার পক্ষে অনেকটাই আমাদের কাজে দিল। আর আমি একটা আধুনিক প্রেক্ষাপটে আমি রাজতান্ত্রিক বলতে মানে যে নতুন কনসেপ্ট, যুগ পরিবর্তন হয়, মানে কি বলে মানে তার পরিভাষাগুলো পরিবর্তন হয়, কিন্তু স্ট্রাকচার কিন্তু মানে কোথাও যেন একটা আগের স্ট্রাকচারকে ফলো করে তার উপরে নতুন একটা কাঠামো তৈরি করার চেষ্টা করা হয়। রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেও আমরা যেরকম একটা পরিকাঠামো দেখেছি রাষ্ট্র শাসনের জন্য, কোথাও না কোথাও কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাতে তাই আছে, শুধুমাত্র নির্বাচনের দ্বারা, অর্থাৎ সাধারণ মানুষ নির্বাচন করে তারপরে সেই জায়গাটা দিচ্ছেন। অর্থাৎ একটা সময় যেটা সন্তানেরা করতেন, অর্থাৎ পরিবারতন্ত্র, যেটাকে খুব ভালোবাসা যদি ইংরেজিতে বলে আমরা নেপোটিজম, খুবই পপুলার একটা শব্দ আমাদের, আমরা সিনেমার জগতেও দেখি, তার তো দাদাগিরি চলছে, অমুক তো চান্সই পেত না, নেপোটিজমে চলছে, অর্থাৎ তার পরিবারের লোক কোনো না কোনোভাবে সিনেমার সঙ্গে যুক্ত, তাই জন্য নিজেও সে যুক্ত হয়ে গেছে, হ্যাঁ, এবং সে প্রফিট নিচ্ছে এখান থেকে। তো ঠিক সেই জিনিসটা হতো, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাতেও কি সেটা হয়? না হয়, ডেফিনেটলি। এই আজকেই একটা প্রতিবেদন দেখছিলাম যে আমাদের যে স্পিকার, তার মেয়ে পরীক্ষায় নাকি বলে দেয়নি, আইএস অফিসার হয়েছে, অর্থাৎ পাশ করে গেছে পরীক্ষা। হ্যাঁ, তার মানে কোথাও যেন ক্ষমতার একটা অপব্যবহারের চেষ্টা এখানে হয়েছে। তাই এই রাজতান্ত্রিক ব্যবস্থাতে যেটা ওপেন হতো, গণতান্ত্রিক ব্যবস্থা শুধু একটা খোলস রয়েছে, খোলসের ভেতরে হচ্ছে একটা আবরণ তৈরি করা আছে বাইরে। আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, নিয়ম কার জন্য? সাধারণ মানুষের জন্য নিয়ম রয়েছে, পয়সার জোরে নিয়মকেও কিনে নিচ্ছে, কেস করতে যেতে ভয় পাচ্ছে লোকে, একটা বিশাল বড় সে তাবর নেতা অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে একের পর এক, কিন্তু তার বিরুদ্ধে কোনো চিঠি বা জিডি লিখতে ডায়েরি করতে পারছে না থানায় গিয়ে, সে নিচ্ছেই না, বলছে না আমরা নিতে পারবো না, আপনি যান, ভুল আপনি অ্যালিগেশন দিচ্ছেন, হ্যাঁ আপনি চলে যান। সেই লোক কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার গিয়েও যখন ফিরে আসছে, তার এই যে স্পিরিট, প্রতিবাদ করার যে স্পৃহা, সমস্ত শেষ হয়ে যাচ্ছে। এবার এইটা আমরা রাষ্ট্র ব্যবস্থায় দেখছি। আমরা যদি এটা গ্লোবাল প্ল্যাটফর্মে দেখি, রাজতান্ত্রিক মানেই তো কোথাও যেন একটা সারা পৃথিবীকে শাসন করার একটা কনসেপ্ট থেকে যে না আমি শাসন করব, আমার দাদাগিরি চলবে, কোথাও যেন একটা এই ডিজিটাল বিশ্বে রাজতান্ত্রিক ব্যবস্থাটা কিন্তু কোথাও যেন একটা পরিবর্তন হয়ে রাজতান্ত্রিকেই রয়ে গেছে। যেমন ব্রিটিশরা চলে গেল আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে, আমরা মনে করলাম খুব, আমরা কয়দিন খুব চিৎকার চেঁচামেচি করলাম, সেলিব্রেট করলাম, কোথাও কোথাও তো বুঝতেই পারলাম না আমরা কি গণতন্ত্র মানে আমরা কি স্বাধীন হয়েছি, না আমরা এখনো পরাধীন রয়েছি। যাতে দুবেলা দুমুঠো খাবার পাওয়া যায় না, যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না, তাদের কাছে স্বাধীনতা কি? হ্যাঁ, তো তাদেরকে স্বাধীনতা বলে কিছু নেই। নজরুল তার বিভিন্ন কবিতায় বলেছেন না, তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সেই ধারণা আজ নিচে। যখন বললেন কবি, এবং স্বাধীনতার পরবর্তীতে যে চিত্রটা দেখা গেল সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা। যে ধারণা নিয়ে এই যে এত বিপ্লব হলো, ব্রিটিশদের সঙ্গে লড়াই হলো, স্বাধীনতা লাভের প্রয়াস হলো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এসে আজকের দিনেও ফুড সেফটিতে আমাদের র্যাঙ্ক কত? ৭৫ বছর পরে আমাদের দেশের লোক অনাহারে ঘুমোচ্ছে। এই রিপোর্ট দেখলে পরে মানে চমকে যায়, মাথা চমকে যায়, যে এই মুহূর্তে যেই মুহূর্তে আমরা লাইভটি করছি
সেই মুহূর্তে আমাদের ভারতবর্ষের এখনো অনেক মানুষ অর্থভুক্ত হয়ে বা অভুক্ত অবস্থায় শুয়ে আছে। তাদের বাসস্থান দিতে পারেনি, খাদ্যের সুরক্ষা আমরা দিতে পারিনি। যে সুরক্ষার কথা তুই বললি, গণতন্ত্র মানে এমন একটা ব্যবস্থা যেখানে একটা রাষ্ট্র তার জনগণের, কেন কি রাষ্ট্রের সময় যেহেতু আমরা প্রত্যেকেই নাগরিক, সুতরাং এই দেশটা আমাদের প্রত্যেকেরই। এই মূর্খ আমার ভারতবর্ষ, হ্যাঁ, বিবেকানন্দ তো একটা বলেছেন। তো এই সকলেই যখন আমার ভারতবর্ষের একটা অংশ, তাদের সুরক্ষা কোথায়? তাদের ফুড সিকিউরিটি আমরা দিতে পারিনি, যেটা আমাদের বেসিক নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তিনটের কোনোটাই আমরা গণতান্ত্রিক পরিকাঠামোতেও দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এটা শুধু শুধু ব্যর্থতা না, এটা বিপুল ব্যর্থতা। একটা রাজার বাড়িতেও যখন কেউ যেত, একটা ভিখিরি যেত, সেও খালি হাতে ফিরে আসতো না। কিন্তু আজকের এই গণতান্ত্রিক পরিকাঠামোতে অভুক্ত অবস্থায় মানুষকে রাস্তায় ঘুমোতে হয়, যার মাথার উপরে ছাদ নেই, ঝড় বৃষ্টিতে তার কোনো আশ্রয় নেই। এটা গেল একটা দিক, আর মানে একটা ভয়ানক দিক। আর রাজতান্ত্রিক ব্যবস্থা যদি সত্যিই খুব খারাপ হতো, তাহলে আরব দেশগুলোতে এখনো যেখানে রাজতান্ত্রিক পরিকাঠামো রয়েছে, সেখানে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতো। কিন্তু দেখছি না, তারা আমাদের দেশের থেকে অনেক ডেভেলপড দেশ হিসেবে পরিগণিত সারা বিশ্বে। তারা টেকনোলজিতে কোথায় চলে যাচ্ছে, তাদের পার ক্যাপিটাল জিডিপি কোথায়, তাদের ইনকাম থেকে শুরু করে ফুড সেফটিতে, এডুকেশনে কোথায় রয়েছে, তাদের শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সবকিছুই অনেক উন্নত। আমরা কোথায়? আমরা এত বড়, সারা পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ, এত বড় গণতান্ত্রিক রাষ্ট্রের তকমা নিয়েও আমরা আমাদের দেশকে পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে গণতন্ত্র সত্যি একটা প্রফেশন। আমরা কোথাও না কোথাও কারোর আন্ডারেই কিন্তু চলছি। যদি এই কথা বলতে যাই, তাহলে খুব ক্লিয়ারলি আমরা আজকে যে প্ল্যাটফর্মে আমরা কথা বলছি, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন গুগল থেকে শুরু করে, এরা কারা? এরাও তো আমেরিকার লোক। তারা সরাসরি আমাদের শাসন করছে না, সরাসরি আমাদের চাবুক থেকে বলছে না, হ্যাঁ, হে কালা আদমি, তোমাকে নীল বুনিতে হইবে, নীল চাষ করিতে হইবে তোমাকে। এই কথাটা তারা মানে সরাসরি এসে বলছে না, কিন্তু ডিজিটালি তারা আমাদেরকে প্রোডাক্ট বানিয়ে আমাদেরকে আমাদের থেকে তারা উপার্জন করে আমাদের থেকে পয়সা কিন্তু ড্রেন করে নিয়ে চলে যাচ্ছে। এই যে আজকে যে সমস্ত টেকনোলজিতে আমরা কথা বলছি, কি কম্পিউটার, কি মোবাইল, কি নেটওয়ার্কিং সিস্টেম, সমস্ত কিছু তাদের তৈরি করা, তারা প্রোভাইড করছে, তার বিনিময়ে তারা পয়সা নিচ্ছে। ব্রিটিশরা, আমার মনে হয় ব্রিটিশরা যে পরিমাণ টাকা আমাদের থেকে সেই সময় নিয়ে যেতে পারেনি, হ্যাঁ, এই যে ব্যবস্থা তৈরি করেছে বর্তমানে টেকনোলজি, এ যুগ যুগান্তর ধরে চলতে থাকবে। মানে তারা তো 200 বছর শাসন করেছে, আমরা কত হাজার বছর হয়তো এইভাবে চলে যাব, তার কোনো ইয়ে নেই। এই যে বিভিন্ন বিনোদনমূলক তার অ্যাপ্লিকেশন তৈরি করে আমাদের মেধাগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমরা যেন ঘুরে দাঁড়াতে না পারি, আমরা যেন নতুন কিছু তৈরি করতে না পারি, আমরা যেন সবসময় বুঁদ হয়ে থাকি এই সমস্ত মানে এতে সোশ্যাল মিডিয়াতে। আমাদের চিন্তাগুলো যেন সেই জায়গায় প্রবেশই না করতে পারে। এই যে চেষ্টা বা অপচেষ্টা, এই চেষ্টা তারা করছে, তাহলে তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। ব্ল্যাক রক বলে একটা কোম্পানি আছে আমেরিকার, বিশাল বড়। তারা নাকি বলে তাদের দেশের কে রাজা হবে, কে প্রধানমন্ত্রী হবে, সেটাও তারা মোটামুটি নির্ধারণ করে। তারা ফান্ডিং করে থাকেন বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করার জন্য। যারা তাদের পক্ষে বা তাদের মতো করে কাজ করে না, তাদের তারা পরিবর্তন করে। কেন? কারণ তাদের টাকা পয়সা রয়েছে। আমরা রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেখেছি, সমাজের যে ক্লাস ছিল বা শ্রেণী বৈষম্য ছিল, সেখানে আমরা দেখেছি যে সমাজের যে বর্ণ প্রথা, এই বর্ণতে যারা উচ্চ বর্ণের তারা একটা বেশি ফ্যাসিলিটিস গুলোকে তারা ভোগ করতে পারতো, আর যারা নিম্ন তারা পারতো না বা তাদের দেওয়া হতো না। আজকের দিনে গণতান্ত্রিক দেশেও আজকে আমার যদি একটা ট্রেনে, যে ট্রেনটাতে সকলেই সফর করছে, সেই ট্রেনের এসি 1 টায়ারে বা 2 টায়ার বা 3 টায়ারে যে যাত্রীটা জার্নি করছে, সেই সেম ট্রেনেই আমার পয়সা নেই বলে আমাকে জেনারেল কামরায় যেতে হচ্ছে। এবার আমি যদি এসিতে চলে যাই বা
অন্য কামরাতে চলে যাই যেখানে আমার টিকিট নেই, পারমিশন নেই, সেখানে টিটি আমাকে ধরে ফাইন করে দেবে। তাহলে এই যে শ্রেণী বৈষম্য কোথাও না কোথাও সে রাষ্ট্রতান্ত্রিক বা সে রাজতান্ত্রিক ব্যবস্থা হোক বা গণতান্ত্রিক ব্যবস্থা হোক, অবলুপ্ত হয়নি, কমপ্লিটলি আমরা রিমুভ করতে পারিনি। তাহলে এই যে খোলস, তাহলে যে বর্ম আমাদের সবচেয়ে বড় একটা বলে ঢাক পেটাই আমরা গণতান্ত্রিক দেশ, কোথায় তাহলে তার ইমপ্লিমেন্টেশন কোথায়, তার প্রায়োগিক দিকটা কোথায়? আমরা তো সেখানেই পড়ে রয়েছি। হ্যাঁ, এখানে যেখানে আমরা দেখছি যে রাষ্ট্রপিতা যিনি, অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি, তিনি আমাদের দেশের প্রথম নাগরিক। হ্যাঁ, তিনি আমাদের পিতার মতন, তিনি আমাদের মানে ছায়া দিয়ে থাকেন, আর তার আন্ডারে থাকেন সমস্ত এইগুলো, প্রধানমন্ত্রী বা আমাদের মিনিস্টার অফ কাউন্সিল, যেটা মন্ত্রী পরিষদ, তারা নির্বাচিত হয়েই শুধুমাত্র আসেন, কিন্তু আলটিমেটলি সেই পদটাতে যখন চলে যান তখন তারাও কিন্তু হয়ে যান যেন রাজার যেমন করে পারিষদ ছিল বা তার মন্ত্রীরা ছিল, ঠিক সেই রকমই একটা পরিকাঠামোতে তারা চলে যান। তাহলে এই যে আমাদের গণতন্ত্র করে যে ভুলটা বোঝানো হয়, সেইটা কিন্তু আমাদের সেই জায়গাটা থেকে সচেতন হতে হবে। আমাদের অধিকার কি, সেই অধিকারগুলো জানতে হবে, যেটা তুই বারবার মানে বলেছিস যে শিক্ষাতন্ত্রের উপরে কোনো কিছু হয় না। আজকে রাজতন্ত্র বা গণতন্ত্রের কি পার্থক্য রয়েছে, আমাদের দেশের যারা নাগরিক, তার নাগরিকের সিংহভাগই হয়তো সেটা সেই পার্থক্যগুলোকে মানে জানে না, এবং তিনি দেশের নাগরিক হয়ে জানেন না তার কি কি ক্ষমতা রয়েছে নাগরিক হিসাবে। আর যাদেরকে পার্লামেন্টে আমরা নির্বাচন করে পাঠাই, তারা এখান থেকে জনপ্রতিনিধি হয়ে যান, কিন্তু যখনই সেখানে চলে যান তারা যে সমস্ত ক্ষমতাগুলো ভোগ করেন বা যে সমস্ত সুবিধাগুলো ভোগ করেন, সেইগুলোর তালিকা দেখলে চমকে যেতে হয়, আতঙ্ক তৈরি হয় যে এরা কারা, এরা বলে সাধারণ মানুষের কথা বলতে সেখানে গেছে, জনসেবা করতে ওখানে গেছে, জনসেবা করতে গেছে না নিজের সেবা করতে যাচ্ছে সেখানে। এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমি আমার বাড়িতে একদিন এসে আমি ভোটের প্রচারে এসে রান্নাঘরে গিয়ে বাসন মেজে দিল বা খুন্তি নাড়িয়ে বলল যে আমি তোমার ভাবনার সঙ্গে একমত, আমি তোমারই একজন কাছের লোক, আর সারা 5 বছরে তার দেখা নেই, সাক্ষাৎ নেই। হ্যাঁ, এ কেমন গণতান্ত্রিক পরিকাঠামোতে আমরা বসবাস করছি? মানুষকে সচেতন হতে হবে। সচেতনতার উপায় হচ্ছে শিক্ষা, শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষাই পারে মানুষের মধ্যে সচেতনতা প্রদান করতে। হ্যাঁ, যেমন আমাদের অশোকের সেই ইয়েতে লেখা ছিল তামসা জাতির গামায়, এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে একমাত্র শিক্ষা। হ্যাঁ, আর শিক্ষাই হচ্ছে আমাদের আলো। তো তাই জন্য এই দিকটা দেখতে হবে। আর হ্যাঁ, এই রাজতান্ত্রিক ব্যবস্থাতে জনহিতকারী যে পরিকল্পনাগুলো সেই সময় তারা করতেন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রজাহিতের জন্য কটা প্রকল্প তৈরি হচ্ছে সেটাও আমাদের জানা দরকার। জনহিতকারী কোনো প্রকল্প এই মুহূর্তে কোন সরকারের কাছে আছে? না রাজ্য সরকারের কাছে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে আমাদের গণতান্ত্রিক যে পরিকাঠামো আমাদের, হ্যাঁ, সেখানে কনকারেন্ট লিস্টে যেমন মানে দুটো যেমন তালিকা রয়েছে, একটা রাজ্য স্তর রয়েছে, একটা কেন্দ্রীয় স্তর। এই যে একটা দুটো স্তর রয়েছে এবং সেখানে প্রত্যেকটাই একটা দেশের মতো করে একটা পরিকাঠামো রয়েছে, অর্থাৎ কেউ কাউকে সম্পূর্ণরূপে গ্রাস করতে পারবে না, সম্পূর্ণরূপে কাউকে শোষণ করতে পারবে না বা প্রভাব বিস্তার করতে পারবে না সম্পূর্ণরূপে। সেটা আমরা বুঝলাম, খুব সুন্দর একটা পরিকাঠামো আমাদের, আমাদের যে ডেমোক্রেটিক যে স্ট্রাকচার, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু সেইখানটাতে দাঁড়িয়ে আমি বলতে চাইছি কি রাজ্য স্তরে কি কেন্দ্রীয় স্তরে কটা জনহিতকারী প্রকল্প তাদের ঝুলিতে রয়েছে, মানুষের জন্য কি ভাবনা তাদের রয়েছে, কি প্রজেক্ট রয়েছে? শুধু স্বপ্ন দেখালাম, ভোটের আগে বললাম এইটা করব ওইটা করব, এই হবে সেই হবে, কি পরিবর্তন? আমাদের দেশের যেখানে 100% মধ্যে 10% মানুষের কাছে সমস্ত সম্পত্তির সিংহভাগই রয়েছে, আর বাকি 90% লোকের কাছে বাকি সম্পত্তিটুকু রয়েছে। এই যে সম্পদের যে বৈষম্য, আর্থিক বৈষম্য, এই বৈষম্য তো কোথাও যেন একটা রাজতান্ত্রিক ব্যবস্থার মতোই। তো আমি একটা ইয়েতে দেখছিলাম ওদিন, আম্বানির বাড়িতে নাকি বলে প্রত্যেকদিন 4000-এর বেশি রুটি তৈরি হয়, শুধু রুটি তৈরি। এই যে নামি দামি ফ্ল্যাট, নামি দামি তাদের আবাসভূমি, হ্যাঁ, আবাসস্থল, এই সমস্ত জিনিস
কোথাও না কোথাও যে রাজতান্ত্রিক ব্যবস্থাকেই তো স্মরণ করিয়ে দেয়। একটা মানুষকে বিভিন্ন দেশে, গণতান্ত্রিক দেশগুলোতেও নিয়ম রয়েছে কিছু কিছু দেশে, যে সেখানে একটা লিমিটেড পরিমাণ টাকা তিনি নিজের পার্সোনাল প্রপার্টি হিসেবে রাখতে পারেন। এই যে প্রজাতান্ত্রিক দেশ বা রিপাবলিক কান্ট্রি, এর কনসেপ্টটা কিন্তু সেখান থেকে এসেছে। ডেমোক্রেটিক বলতে আমরা জানি বাই দ্য পিপল ফর দ্য পিপল, কিন্তু প্রজাতান্ত্রিক দেশ মানে যারা ধনী তাদের থেকে যারা গরিব একটা দেশ চালাতে গিয়ে তাদেরকে তাদের মধ্যে সেটাকে বিতরণ করতে হবে। কিন্তু সেটা কোথায়? সেটাই যদি হতো তাহলে সিংহভাগ টাকা অল্প পরিমাণ, খুব স্বল্প পরিমাণ মানুষের হাতে রয়েছে, তারাই কিন্তু দেশকে নিয়ন্ত্রণ করছে। কারণ প্রত্যেকটা যুগে কিন্তু এক একটা বিষয়ের উপর বা জিনিসের উপর ক্ষমতাগুলোকে মানে হস্তান্তর হয় বা পরিবর্তন হয়। একটা সময় ছিল শিক্ষা, শিক্ষা নিয়ন্ত্রণ করতো দেশকে। ব্রাহ্মণকে সবার উপরে স্তর দেওয়া হয়েছিল, কেন? কারণ ব্রাহ্মণরা শিক্ষিত ছিলেন, তারা রাজাদেরকে পরামর্শ দান করতেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখনকার দিনে যারা আর্থিক দিয়ে সব থেকে সবল, তারাই নিয়ন্ত্রণ করে সমস্ত কিছুকে।